চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবক্রেসি। সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সারা দেশে মবক্রেসির রাজত্ব কায়েম হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অন্যদিকে গোপালগঞ্জ পরিস্থিতির দায়ভার সরকার এবং প্রশাসনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গোপালগঞ্জ ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, গোপালগঞ্জে হামলার বিষয়ে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে হামলা যে এত বড় হবে তা গোয়েন্দাদের জানা ছিল না। তাহলে দায় কার? রাজনৈতিক অস্থিরতা নাকি আইন শৃঙ্খলা অবনতি? এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। সেই সঙ্গে আরও আছেন ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রথম প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। যেমনটি সূচনাতে বলছিলাম যে গোপালগঞ্জ পরিস্থিতির দায় আসলে কার? স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানালেন যে গোয়েন্দাদের কাছে গোপালগঞ্জে হামলার তথ্য ছিল, কিন্তু হামলা যে এত বড় হবে সেই তথ্য গোয়েন্দাদের জানা ছিল না। ওটাই ব্যর্থতা। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা হোয়াটএভার ল এনফোর্সিং ম্যাটারে যিনি দেখভালের দায়িত্বে, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারেন অথবা অন্য কোনো বাহিনীর প্রধান হতে পারেন। আমি অত ডিটেইলে যাব না। আমি বলতে চাই যে গোপালগঞ্জে একবার সেনাবাহিনীর কনভয়ের উপর হামলা হলো, বেশ বড় মাপের হামলা করলো ওখানকার কিছু আপনার উচ্ছৃঙ্খল মানুষ। তারপরে এখানে সেনাবাহিনী সেখানে কম্বিং অপারেশন করলো। কারণ আপনি একটা দেশের বাহিনী, সশস্ত্র বাহিনীর উপর আক্রমণ করবেন, সেটা তো আনপানিশড তো যেতে পারে না। সুতরাং সেনাবাহিনী একটা অপারেশনে গিয়েছে, খুব রাইটলি তারা সে অপারেশনে গিয়েছে। আচ্ছা, এই ঘটনার জের না যেতে যেতেই কয়েক মাসের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট এস.এম. জিলানি, তিনি তার বাড়িতে গিয়েছিলেন ন্যাচুরালি, তার সাথে দেখা করতে আসা লোকজনের উপর আবারও আপনার ওখানে এক ধরনের শৃঙ্খল মানুষ, এই পতিত স্বৈরাচারের অর্থাৎ পলাতক বাহিনী, সোজা কথা পলাতক বাহিনীর লোকজন আবার জিলানির উপর হামলা করলো। এবং সেখানে খুব ফ্যাটাল ইনসিডেন্ট হলো। জিলানির একজন সহকর্মী, ওই এলাকার একজন কর্মী, সে নিহত হলো ঘটনায়, এবং অনেকে আহত হলো। জিলানি নিজে আহত হয়েছিল, তাকে হসপিটালাইজ করতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দুটো ঘটনা। তৃতীয় ঘটনা হচ্ছে এনসিপির প্রোগ্রাম চলাকালে আমি আমার অন্য কিছু এনগেজমেন্টে ছিল, যার জন্য আমি পুরো খবরটার দিকে নজর রাখতে পারিনি। তবে আমার মনে হয় তাদের সভাস্থলে হামলা করেছে অথবা এরকম কিছু। আর যেটা যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে তারা যখন গোপালগঞ্জে যাবেন, কর্মসূচি দেবেন, তখন পথেই তাদের গতিরোধ করার জন্য গাছের গুড়ি গাছ কেটে গুড়ি ফেলে রাস্তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তো নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও সমাবেশের অনুমতি কেন দেওয়া হলো? আমি বলছি আপনাকে সেটা হচ্ছে যে এই যে গাছ কেটে কেটে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, তো এটা কি গোয়েন্দা তথ্য থাকার কথা না? থাকার কথা। তার মানে হচ্ছে ওই যেটা বললেন যে তথ্য ছিল কিন্তু অপ্রতুল। কেন অপ্রতুল থাকবে? বরং অনেক বেশি থাকার কথা ছিল। যখনই ওখানকার আওয়ামী সন্ত্রাসীরা যখন গাছ কাটছে বিভিন্ন এলাকাতে, রাস্তার পার থেকে বড় বড় গাছ কেটে যখন রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তখনই তো পুলিশের তো টহল গাড়িও থাকে। তো পুলিশের কাজ কি ছিল? পুলিশের কাজ ছিল এটা উপরে জানানো যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, হোয়াটএভার। এটা নিয়ে মেজার নেওয়া, একটু যদি প্রপার মেজারের যদি সরকার যেত, পরিকল্পনা থাকতো, এবং ওখানকার এসপি এবং আদার এজেন্সিজ, ওখানকার ইন্টেলিজেন্স এজেন্সিজ, তারা যদি প্রপারলি বিষয়টাকে সিরিয়াসলি নিতেন, কগনিজেন্সে, আমি যেটা বলছি কগনিজেন্সে যদি নিতেন, তাহলে আমি মনে করি গতকালকের দিনটা 16 জুলাই অত্যন্ত একটা হিস্টোরিক্যাল ডে, অত্যন্ত ইম্পর্টেন্ট ডে। এই তারিখে স্বৈরাচারের পতনের একটা টার্নিং ডে ছিল এইটা। কারণ হচ্ছে এই দিন আবু সাইদ শহীদ হয়েছিলেন। ওই দিন চট্টগ্রামে ওয়াসিম আকরাম, আমাদের দলের কর্মী, তিনি শহীদ হয়েছেন। আরেকজন আমি রাইট নাও নামটা বলতে পারছি না, তিনজন ওখানে শহীদ হয়েছিলেন। এই তিনটি ঘটনা সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল। তো ওরকম একটি দিন তো আমরা সবাই পালন করছি।
আমরা আবু সাইদকে স্মরণ করছি, আমরা ওয়াসিমকে স্মরণ করছি, অপর শহীদদেরকে স্মরণ করছি, এবং গণ অভ্যুত্থানটা যে একটা মানে একটা নতুন বাঁকে মোড় নিল, এটা নিয়ে একটা মানে আমাদের সবার মধ্যে একটা মানে স্মৃতিচারণ হচ্ছে, আলোচনা হচ্ছে, নতুন করে শপথ উদ্দীপ্ত হচ্ছি। অমনি একটা দিনে গোপালগঞ্জে ৩-৪টার মানুষ যখন আপনার হয়ে যান, নিহত হন, আবারও কেন আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম? এটাকে আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা আমি চট করে আমরা কথায় কথায় বিচার বহির্ভূত। আপনি কি ওখানে একটা মব হচ্ছে, ওখানে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধক সৃষ্টি করছে, পুলিশের গাড়িতে হামলা হচ্ছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, এই ধরনের পরিস্থিতিতে কি বিচার করে তারপরে কি ওগুলোকে আপনি মব কন্ট্রোল করবেন? নো, ইউ ডু নট হ্যাভ এনি টাইম টু আপনার কি বলে এটা কন্টেইন দ্য সিচুয়েশন। আপনি ওখানে কি আপনি কবিতা আবৃত্তি করে থামাইতে পারবেন? নো, নট অ্যাট অল। আই ডোন্ট লাইক টু কনসিডার দিস ইনসিডেন্ট অ্যাজ এ কি বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, না বিচার বহির্ভূত হত্যা নয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে, সেনাবাহিনীর উপরে তারা মানে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করেছে। সুতরাং বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং সন্ত্রাসী, সোজা কথা, এই পলাতক গোষ্ঠী যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে দিতে চায়, তাদেরকে তো মানে আপনি যেখানে পাবে সেখানেই তো তাদেরকে ধরতে হবে, ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে যদি কেউ যদি আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে যদি করে মানে তাদের উপর হামলা করে, তাহলে সুতরাং এটা আপনার কাউন্টার রিটেলিয়েশন তো করতেই হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও কিন্তু বলেছে যে সন্ত্রাসীদেরও মানবাধিকার নিয়ে তারা আসলে সচেতন এবং তারা চায় যে সন্ত্রাসীরাও গ্রেপ্তার হোক এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের শাস্তি নিশ্চিত হোক। হ্যাঁ, মানে এটা স্পিরিট তো ঠিক আছে, কিন্তু ওই মুহূর্তে আপনি কি করবেন? ধরেন এখন কারফিউ আছে, যদি কেউ কারফিউ ব্রেক করে আপনি কি করবেন? আইনে কি বলা আছে? আমার ল এনফোর্সিং এজেন্সি তো মানে অ্যাকশনে যাবে, ব্যবস্থা নেবে, কারণ তাদের প্রধান দায়িত্ব হচ্ছে গোটা নাগরিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তা বিধান করা। তো এবং এটার জন্য তাকে যদি ফায়ার ওপেন করতে হয়, ফায়ার ওপেন করবে। এবং আই থিঙ্ক সেখানে ওখানে সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেসির পাওয়ারও ছিল, নিশ্চয়ই ওখানকার যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন তার নির্দেশেই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে আমার মনে হয় আপনার এই গুলির ঘটনা ঘটেছে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর হাসানাত আলী, গোপালগঞ্জ এনসিপির রাজনৈতিক সমাবেশে নেতাকর্মীদের উপর হামলা এবং আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। এবং গোপালগঞ্জে বুধবারের রক্তাক্ত দিনটি রাষ্ট্রীয় সহিংসতার এক পুনরাবৃত্তি বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এরা কারা? গণতন্ত্র অধিকার কমিটি? ধন্যবাদ আপনাকে, সংগঠন। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় রিপন ভাইকে, কিংবদন্তি ছাত্র নেতা, রাজনীতি করেন, চমৎকার কথা বললেন। প্রথমত কথা হলো এটা একটা নিন্দনীয় ঘটনা। আমার না অবাক লাগে যে গতকাল ছিল সাইদ হত্যাকাণ্ডের দিবস, শাহাদাত বার্ষিকী ছিল আবু সাইদের, এবং এই দিনে আরো 3 জন শহীদ হয়। সেই দিনটি তো জাতীয় শোক দিবসও ছিল এবং এটা ভাব গাম্ভীর্যের পরিবেশে উদযাপন করার কথা। মসজিদে মসজিদে মিলাদ সরকার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে। এরকম একটি দিনে এ ধরনের ঘটনা শুধু অনাকাঙ্ক্ষিত নয়, অপ্রত্যাশিত। দেখেন রিপন ভাই যেমনটি বলছিলেন, আমি দুটা কথা উনি ছেড়ে গেছেন একটু বলি। আগের দিন সন্ধ্যায় পুলিশের গাড়িতে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, অপর্যাপ্ত তথ্য থাকবে ওটা বলেছি, সেটা বলেছেন। এবং পরের দিনে যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সেখানে দেখতে গেলেন তখন তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। এবং আগের দিন থেকেই ফেসবুকে ভার্চুয়াল জগতে এক ধরনের উত্তেজনা কিন্তু স্মরণের মতো অবস্থা ছিল, যে গোপালগঞ্জ ঢুকলে উত্তেজনা, উস্কানি সবই ছিল, যে গোপালগঞ্জ আসলে এটা হবে, ওটা হবে, এ হবে, ও হবে। সেটা গেল। কেন এই অপ্রতুল আইন শৃঙ্খলা ব্যবস্থার অ্যারেঞ্জমেন্ট? তার পরবর্তীতে যেটা ঘটলো সেটা তো দুঃখজনক বাংলাদেশের ইতিহাসের জন্য, যে 1 বছর পূর্তিও হয়নি এরকম একটি সময়ে একটা পতিত সরকারের সমর্থকরা যে তাণ্ডব লীলা চালালো এবং আইন শৃঙ্খলা বাহিনী একেবারেই যে পিছু হটে যেতে বাধ্য হলো, এসপির অফিসে চলে গেল, আর্মিকে আনতে হলো এবং আর্মির সাজোয়া যানের ভেতর করে আমার ছাত্র বন্ধুদেরকে নিরাপদে খুলনাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। আমাকে স্বস্তি দেয়নি, স্বস্তি লাগেনি। আমার চোখের সামনে মনে পড়ছে যে বিএনপির সমাবেশের কথা, যেদিন নির্বিচারে গুলি করে, লাঠি পেটা করে, সাউন্ড গ্রেনেড মেরে
তন্ন তন্ন করে দেওয়া ছিল। তখন তো দেশে ছিল একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, অন্যের সরকারের সমালোচনা তারা সহ্য করতে পারেনি। কিন্তু এখন তো আমাদের সরকার, ছাত্র বন্ধুদের সরকার, এবং 1580 জন তরতাজা মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই সরকার, সেই সরকারের সময় সেই পতিত সরকার যাদের পতনের মধ্য দিয়ে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের আমলে এ ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটবে সেটি জাতি বড় প্রত্যাশা করেনি। তবে এর মধ্য দিয়ে আসলে সব কিছুর মধ্যে দিয়েই ভালো কিছু হয়তো। আমি সাধুবাদ জানাতে চাই রাজনৈতিক দলকে, বিশেষ করে বিএনপিকে, যে কয়েকদিন আগেও এই এনসিপি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে অত্যন্ত অসংলগ্ন বলবি, অগ্রহণযোগ্য, অপমানজনক কথাবার্তা বলেছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে খারাপ মন্তব্য করেছে, যেটা ছাত্রদের কাছ থেকে একেবারেই কাম্য নয়, অন্তত 24-এর এই বাংলাদেশে। সেই জায়গা থেকে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল সর্বপ্রথম বিবৃতিতে তাদের পাশে দাঁড়িয়েছে। জামাত ইসলাম আজকে মিছিল করেছে, বিএনপিও প্রতিবাদ করেছে, এবং আজকে দেখলাম যে ফরিদপুরে ছাত্র দল বলছে যে এনসিপি যেন সুস্থভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে ফরিদপুরে, আমরা ওয়াচডগের দায়িত্ব পালন করব। এই যে এই ঘটনার মধ্য দিয়ে 24-এর পক্ষ শক্তির মধ্যে 16 তারিখের আগেও যে বিভাজন ছিল, অনৈক্য ছিল, এবং একজন আরেকজনকে মানে ধ্বংস করে দেওয়ার যে হুঙ্কার তারা দিত, সেখান থেকে একটা স্বস্তির সুবাতাস রাজনীতিতে ফিরে আসছে। আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই, আপনারা রাজনীতি করবেন, জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, দেশকে পরিচালনা করবেন, কিন্তু গত এক সপ্তাহে যে কাদা ছড়াছড়ি হয়েছে, অশ্রাব্য গালি দেওয়া হয়েছে, যে ব্যক্তির দেশে নাই তার সম্পর্কে যে শব্দ চয়ন করা হয়েছে, এগুলা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। বিভাজন থাকলে কি হয় সেটির বোধহয় প্রকৃষ্ট একটি ড্রেস রিহার্সেল হয়ে গেছে কিন্তু 16 তারিখে। অতএব আমি অনুরোধ করবো যে এখান থেকে রাজনৈতিক দলরা শিক্ষা নেবে, এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই গণতান্ত্রিক সরকার, এই গোপালগঞ্জ তো বাংলাদেশের বাহিরের কোনো রাষ্ট্র না। উনি যে ধারাবাহিকভাবে বললেন আর্মির গাড়িতে হামলা করা হয়েছে, বিএনপির একজন নেতা সেখানে হত্যা হয়েছে, কালকের ঘটনা, এই দুষ্কৃতিকারীদেরকে খুঁজে খুঁজে আইনের মাধ্যমে, আমি গুলি করে মেরে ফেলে দেওয়াটাকে এটা খুব বেশি সমর্থন করি না, কারণ আমরা ইলিয়াস আলীকে পাই না, চৌধুরী আলমকে পাই না, কত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে। ডক্টর হাসনাত, ওটার সাথে এটা মিল হবে না, কারণ ওটা ছিল অ্যাবডাকশন, এটা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ছিল না। তারপর এদেরকে ধরে এটা আপনি সেনাবাহিনীর উপরে আপনি আক্রমণ করবেন, পুলিশের গাড়ি পুড়িয়ে দেবেন, তো সেখানে পুলিশ কি করবে? না, আমি বলছি যে এই হত্যাটা না হলে ভালো হতো, তাদেরকে ধরে যদি আইনের মধ্য দিয়ে সর্বোচ্চ শাস্তিটা দেওয়া যেত, তাহলে এই কষ্টগুলো হয়তো আমাদেরকে আজকে দৃশ্যগুলো দেখতে হতো না। যারা অংশগ্রহণ করেছে, যারা চিহ্নিত হবে, নিশ্চয়ই তবে একটা জিনিস, গোপালগঞ্জের এই ঘটনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য সতর্ক বার্তা কিনা সেই প্রশ্ন দুজনের কাছে রেখে যাচ্ছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সম্প্রতিকে রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর হাসানাত আলী, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, গোপালগঞ্জের এই ঘটনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য সতর্ক বার্তা কিনা? নিঃসন্দেহে সতর্ক বার্তা, যে যদি নিজেদের ভেতরকার ঐক্য যদি বিনষ্ট হয়, তাহলে অন্যরা যদি সেই সুযোগ নিয়ে ওই ফনা তুলতে পারে, সেই ফনাটা গোপালগঞ্জে কিন্তু তারা তুলে দেখিয়েছে। অতএব রাজনৈতিক দল যারা আছেন, যারা 24-এ কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য, ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য, লুটপাটের অর্থনীতি থেকে একটা সুশৃঙ্খল অর্থনীতি ফিরে দেওয়ার জন্য, মানুষের বাক স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য তারা যেন ঐক্যবদ্ধ হয়, এই মেসেজটা বোধহয় সুস্পষ্টভাবে সেখানে চলে আসছে। আমি দেখেন কয়েকটা কথা বলি, এখানে অনেকগুলো ডাইমেনশন আমার কাছে মনে হয়, যে শুধু সরকারকে দোষ দেব এটি না দিয়ে আমাদের কোনো ভুল ছিল কিনা সেটাও বোধহয় খুঁজে দেখা উচিত। এই ঘটনার পরপরই ঘটনায় বক্তৃতা দিলেন, বক্তৃতা দিয়ে আপনি সেখানে দাঁড়িয়ে আপনি খোঁচা মারলেন বিএনপিকে, বললেন যে আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। বেগম খালেদা যে এক সময় বলেছিলেন, যখন তাকে পিপার স্প্রে করা হয়েছিল, সেই সময় তিনি বলেছিলেন, আপনি খোঁচা দিলেন। 2 নম্বর যেটা হলো, যে ঘটনা যখন খুব উত্তেজিত, সারা বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত, তখনই একজন নেতা ফেসবুকে দিলেন যে নির্বাচন করার কোনো পরিবেশ নেই, এর মধ্যে নির্বাচন করবেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু শঙ্কিত করে, আবার নিজেদের মধ্যে আস্থার সংকট তৈরি করে। কারণ এই সংকট সমাধানের একমাত্র উপায় হলো একটি নির্বাচন।
তবে সেই নির্বাচনটা আমি কখনোই বলি না যে সংস্কারবিহীন নির্বাচন, একবারও আমি বলি না। সংস্কারটা হবে, কারণ তত্ত্বাবধায়ক সরকার আপনাকে সংবিধানে আনতেই হবে, এখানে কোনো দলের কোনো বিরোধ নাই। তাহলে সেটি করে আইন শৃঙ্খলা বাহিনী দলদাসে যে পরিণত করা যায় নির্বাচিত সরকাররা বিগত দিনে করেছিল, সেটা যেন করতে না পারে, প্রশাসনকে যেন দলীয়করণ করা না যায়, নির্বাচন কমিশন যেন শক্ত হয়, যেন ওই আমি একটা কথা সবসময় বলি যে 2:30টার সময় ঘুম থেকে উঠে কোনো কিছু না দেখে 10% ভোটকে যেন 40% ভোটে ঘোষণা না করে। আবার আরেকজন নির্বাচন কমিশনার ছিল আজিজ সাহেব, ইউরোপীয় ইউনিয়ন আসছে ভোটার লিস্ট চেক করার জন্য, উনি দরজা বন্ধ করে উনি অসুস্থতার ভান করেন। এরকম নির্বাচন কমিশন যেন বসে থাকতে না পারে, এই সংস্কারগুলো আমরা চাই। হত্যাকারীর বিচার হবে, কে না চাই, সেই বিচার শুরু হচ্ছে এবং সেই বিচার হবে, কিন্তু সমস্ত বিচার করে আপনি নির্বাচন করবেন, বিষয়গুলো এরকম নয়। 18টি বৎসর এদেশের সকল শ্রেণী পেশার মানুষ ফ্যাসিস্ট ছাড়া সবাই নির্বাচনের জন্য লড়াই করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য লড়াই করেছে। সেই লড়াইয়ে কখনো কখনো যখন হঠাৎ করে উদ্ভট ধরনের দাবি দেওয়া আসে, বা পরিবেশ নাই, লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা নাই ওটা নাই, যারা 14টি বছর 15টি বছর পাখা দিয়ে বাতাস করলো ফ্যাসিস্টকে, তারা যখন বলে পরিবেশ নাই, কোথায় যাব? বরং এই জায়গা থেকে কখনো কখনো মনে হয় যে তাহলে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য বা নির্বাচনটাকে কোনোভাবে পিছিয়ে দেওয়ার জন্য কি এই সমস্ত মবগুলো তৈরি হচ্ছে, না কি হচ্ছে, সেগুলো খুঁজে দেখা দরকার। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসনাত আলী। ডক্টর আসাদুজ্জামান রিপন, পতিত স্বৈরাচারের হঠাৎ সক্রিয় হয়ে ওঠার চেষ্টা কি রাজনীতির জন্য অশনি সংকেত? বিএনপি কিভাবে দেখছে বিষয়টি? আমি বিষয়টাকে তাদের খুব হঠাৎ সক্রিয় হয়ে যাওয়ার বিষয়টা ওইভাবে দেখি না, এবং হঠাৎ সক্রিয় হয়ে যাওয়ার মতো মানসিক সামর্থ্য, রাজনৈতিক সামর্থ্য কোনটি তাদের নাই। আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, 1 নম্বর হচ্ছে যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, তারা গত 15 বছর যে কাজগুলো করেছে, যে লুণ্ঠন করেছে দেশটাকে, গণতন্ত্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, গণতন্ত্র মানে গরিব মানুষ গণতন্ত্র বোঝে না, কিন্তু গরিব মানুষ যেটা বোঝে তা রুটি বোঝে, রুজি বোঝে। সমস্ত জায়গাতে আওয়ামী লীগ সরকার যেভাবে টাচ করেছে, তারপরে আপনার বিদায় লগ্নে যেভাবে আপনার গণহত্যা চালিয়েছে, তাই না? তো এইগুলোর পরিপ্রেক্ষিতে, এবং তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনও নাই। মানুষের তো একটা রিগ্রেটনেস থাকে, ওদের সেই অনুশোচনাটা নেই। সুতরাং অনুশোচনা ছাড়া তারা মাস্তানি করে, মাফিয়া তন্ত্র করে, এটা তো সেই ধরনের না। বাংলাদেশ তো এটা না যে একটা মাফিয়া গোষ্ঠী, একটা প্রাইভেট কি বলে প্রাইভেট ডাকাত, গুন্ডা, বদমাশ, অল অন এ সাডেন রাষ্ট্রযন্ত্রে, আর এটা সিনেমা টিনেমা হতে পারে। দেশে ঢোকার পরে তারা আমাদের সশস্ত্র বাহিনীর সাথে টুকটাক লড়াই টড়াই করলো, তারপরে ক্ষমতা দখল করে ফেললো, ভাড়াটে বাহিনীর মতো দিয়ে কাজ। এটা ইটস নট পসিবল। এগুলো অ্যাবসলিউটলি ইউটোপিয়ান আইডিয়া। যারা যদি কারোর মধ্যে শঙ্কাও থেকে থাকে, আমি 2-1জনের মুখে কখনো কখনো শুনি তা আওয়ামী লীগ, বাবারে কি বলে, আওয়ামী লীগের চেয়ে যখন কিছুই করে নাই এই তুলনায়, তখন 21 বছর ছিল ক্ষমতার বাইরে। শেখ হাসিনাকে বলতে হয়েছে, অনুশোচনা প্রকাশ করতে হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে যে আমাদের আরেকবার সুযোগ দেন, আমাদের অনেক ভুল ছিল, একদলীয় শাসনগত ভুল ছিল, রক্ষী বাহিনী ক্রিয়েট করা ভুল ছিল, রক্ষী বাহিনীর হাতে মানুষজনকে খুন করা। তো এবার তো 1000 গুণে বেশি করেছে। একটা মন্ত্রীর 360টা অ্যাপার্টমেন্ট পাওয়া গেছে লন্ডনে, বাড়ি পাওয়া গেছে একজন মন্ত্রী। এই যে এখন সব আওয়ামী লীগের মন্ত্রী সব লন্ডনে পালিয়ে গেছে, হাওয়া খাচ্ছে, পাচারকৃত টাকায় চলছে। আপনি শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ের টিউলিপের কথা যদি ধরেন, যখন আয় রোজগার করেন তখন তাদের বিলিয়ন পাউন্ডের সম্পত্তি দেশে ছিল। এই দেশে যারা চুরি ডাকাতি করেছে, চুরি ডাকাতি থেকে যারা সাহায্য করেছে সরকার, যাদেরকে কাজ পাইয়ে দিয়েছে, সোজা কথা, $250 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সেই পাচারকৃত লুটপাটের অর্থ যে ষড়যন্ত্রে ব্যবহার করবে না তার নিশ্চয়তা কি? ব্যবহার করবে, সেই ষড়যন্ত্রে ব্যবহার করবে। তার কিয়দংশ খুবই ছিটে ফোটা গোপালগঞ্জেও ব্যবহার করেছে। কিন্তু এদেশের মানুষ কিন্তু খুবই সচেতন। ওই যে বললাম, ওই ব্যবহার করে তো আপনি একটা মাফিয়া বাহিনী তৈরি করে তো আপনি ক্ষমতা দখল করতে পারবেন না।
ক্ষমতা যেতে হলে ভোটে যেতে হবে, তো ভোট করে আসতে হবে। আমি যে কথাটি গোপালগঞ্জের বেলায় যেটা বলছি, বোথ সাইডস, আওয়ামী লীগ নিজেদেরকে অ্যাসেস করতে রিঅ্যাসেস করতে ভুল করেছে। তাদের এখন যে গণপ্যাদানি খাবে বা আইন প্রয়োগকারী সংস্থার যে মানে বিচারের মুখোমুখি হবে তারা, সেটা সামলাতে পারবে না। বরং নিরীহ আওয়ামী লীগের মানে কর্মী, মানে নিরীহ বলতে বোঝাচ্ছি যারা ঠিক ওই পর্যায়ে মানে মাফিয়ানা ডাকাত না, তারাও তো এখন মানে ট্রাবলের মধ্যে পড়বে। আর যারা সভা করতে, আমি এনসিপির কথা বলি যে নতুন যে দলটি, তাদেরও নিজেদের সম্পর্কে অ্যাসেসমেন্ট ছিল না। প্রথম হচ্ছে অ্যাসেসমেন্ট তো থাকতে হবে। এই যে আপনি প্রোগ্রামটা করছেন তার আগে আপনার বাতি ঠিক আছে কিনা, আপনার ভয়েস ঠিক আছে কিনা, গেস্টের যিনি আছেন তার ভয়েসটা মানে শোনা যাচ্ছে কিনা, ওই প্রান্তে যারা কন্ট্রোল করছেন তারা সব কিছু চেক করেন। চেক করার পর তারপর তো আপনি অনুষ্ঠানটা শুরু করেন। ইনফ্যাক্ট দ্যাটস দ্য থিং। তো পলিটিক্সে তো তাই, পলিটিক্যাল পার্টিতে তো একটা অ্যাসেসমেন্ট, মানে নিজের সম্পর্কে, দল সম্পর্কে, আয়োজন সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট থাকতে হবে। আওয়ামী লীগ অ্যাসেসমেন্টে ভুল করেছে, তারা মনে করেছে যে এই ধরনের একটা সন্ত্রাসী ঘটনা ঘটালে বোধহয় একটা হ্যাবক হয়ে যাবে, একটা প্যানিক হয়ে যাবে। কিন্তু এটার যে অভিঘাত, এটার যে প্রত্যাঘাত তারা কি পরিমাণ পাবে, জাস্ট তাদেরকে এটার জন্য অপেক্ষা করতে হবে। গেল এক, যে বা যারা তাদের উস্কানি দিয়েছে, উৎসাহিত করেছে, এই ঘটনা প্রযোজনা করেছে, তাদেরকে এটা মিউজিক শুনতে হবে তাদেরকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি এনসিপির কথা বলছি, তারা নিজেদের সংগঠনটা যতটা না, তাদের বোঝা উচিত ছিল তারা যখন এই ঘটনার প্রতিবাদে, গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে যখন তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভের ডাক দিয়েছে, আমি কয়েকটা ছবি দেখলাম সোশ্যাল মিডিয়াতে। উত্তরাতে, যে উত্তরায় ঢাকার উত্তরায়, যে উত্তরাতে আপনার হাসিনার পতনের লগ্নে বা ওই সংগ্রামটায় উত্তরা ছিল একটা কি বলে একেবারে একটা মানে লড়াইয়ের ক্ষেত্র। এত মানুষ রাস্তায় নামছে। ঢাকা শহর তো 5টা-6টা স্পটই সবচেয়ে বেশি প্রতিরোধ ছিল, রেসিস্টেন্সটা ছিল তো মানে ফিউ স্পটসে, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্পট ছিল উত্তরায়। সে উত্তরায় দেখলাম, আমি মাথা গুনে দেখলাম 20-25 জন মানুষ বিক্ষোভে। অন্যান্য জেলা তো চিটাগংয়েও এরকম 15-20 জন মানুষ। তো আমার নিজের অ্যাসেসমেন্টটা থাকতে হবে না যে আমার সামর্থ্যটা কতটুকু, আমি ডাকলে কতজন মানুষ বের হবে, এটা তো থাকতে হবে। তো সেই ধারণাটা যদি না থাকে, সেই ধারণাটা আমি প্রপারলি মাপলাম না, মেজার করলাম না, না করে আমি একটু বড় বড় কথা বললাম, হবে না। আমি আমার কথাই বলছি, আমি গত 2 মাসে গোপালগঞ্জে 3টি প্রোগ্রাম করেছি আমার পার্টির দায়িত্বের অংশ হিসেবে। টুঙ্গিপাড়াতে করেছি, জনসভা করেছি, কোটালীপাড়াতে করেছি, গোপালগঞ্জও করেছি। এবং আমরা বিকজ আমার তো সব প্রিপারেশন ছিল, আমার সাথে জনগণ ছিল, আমার সংগঠন ছিল, হাজার হাজার মানুষ ছিল। মানুষের শক্তির কাছে কোনো শক্তি থাকে? মানুষের সংঘবদ্ধ শক্তির কাছে সমস্ত শক্তি মানে পরাভূত হয়। আপনি দেখেননি ঢাকাতে এখন তো এই যে গত 16 তারিখে গতকাল তো ফেসবুকে অনেকগুলো পুরনো ভিডিও মানে আপনার আবার প্রচারিত হলো, বা দেখলাম ফিডে, নিউজ ফিডে আবার এইগুলো ভিডিওগুলো দেখলাম যে আপনার আমি তো মানে এই মানে কি বলে পুলিশের যে কি এপিসি টেপিসি বোধহয় বলে, আর্ম পার্সোনাল ক্যারিয়ার, বা আরও কি গাড়ি টাড়ি আছে, এত সবার নাম জানি না, এসব সাজোয়ার যানটান দেখলাম। ওই মানুষজন পিছু হটে, ওই গাড়িগুলো পিছু হটছে। কারণটা কি? প্রতিরোধের মুখে, মানুষের প্রতিরোধের মুখে, সংঘবদ্ধ মানুষের প্রতিরোধের মুখে ওগুলো পিছু হটলো। তো এখন কথা হচ্ছে কি যে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হোয়েন দে অ্যারেঞ্জ দ্য প্রোগ্রাম ইন গোপালগঞ্জ, যখন আমরা গোপালগঞ্জে প্রোগ্রাম করলাম, আমার দলের পেছন তো হাজার হাজার মানুষের সমর্থন আছে। আমি যখন হাজার হাজার মানুষ নিয়ে যখন সমাবেশ করলাম, সভা করলাম, সেটাকে তো গুড়িয়ে দেওয়ার সাহস কারুর ছিল। তাহলে কি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির উপর ক্ষিপ্ত নয়, ক্ষিপ্ত শুধু এনসিপির উপর? আমি যে বলেছি মানুষ সংঘবদ্ধ শক্তির কাছে এপিসি পর্যন্ত পিছু হটে। পুলিশের আর্ম পার্সোনাল ক্যারিয়ার বোধহয় বলে, এটাকে এপিসি বলে। এপিসির মতো জানো পিছু হটে বলে না স্যার, একটা মরলে দুইটা, একটা মরলে যেটা মরে সেটাই মরে, আর একটা আগায় যায়। মানুষ যখন রেসিস্ট করে, মানুষ যখন এগিয়ে যায়, তখন ইউ কান্ট স্টপ দেম। তো আমার মিটিংয়ে তো হাজার হাজার মানুষ জমায়েত হচ্ছে, স্লোগান দিয়ে মানুষ আসছে, গ্রাম থেকে আসছে, শহর থেকে আসছে, নগর বন্দর থেকে যখন মিটিংয়ে আসে, তো মানে সেই মিটিং সফল হয়েছে। আবার এর আগে আমরাও আক্রান্ত হয়েছিলাম, বাট সেই মিটিং আমার
ওয়েল অর্গানাইজড ছিল না। মানে ওখানে ওই আমাদের যে স্বেচ্ছাসেবক দলের নেতা প্রেসিডেন্ট যিনি গিয়েছিলেন তিনি খুব অর্গানাইজলি তিনি সেখানে যান নাই, প্রোগ্রাম করতে যান নাই। কিন্তু এখন তো বিএনপি তো তার স্ট্রেংথ, তার পলিটিক্যাল স্ট্রেংথ, তার ফুটিংটা তো বিএনপি দেখাতে পেরেছে। আপনি যখন আপনার পলিটিক্যাল ফুটিং অ্যান্ড স্ট্রেংথ দেখাতে পারবেন, নোবডি উইল শো দেয়ার মানে কাউন্টার স্ট্রেংথ দেখাতে পারবে না, মোটেই পারবে না, এত সাহস থাকবে না, তো প্রশ্ন ওঠে না। আর একটা হিন্দি সিনেমার অনেক আগের নাম আমি তো দেখি না, ওই মাঝে প্রশ্ন শুনবে বলছে জো জিতা হে ও সিকান্দার। তো আপনি যদি জয় হওয়ার মানসিকতা থাকে, পেছনে যদি আপনার লোকবল থাকে, আপনি সিকান্দার, ইউ আর দ্য হিরো। হিরো তো হতে হয়, অদম্য মানসিকতা থাকতে হয়। এই যে ঢাকায় এই ছেলেরাই তো, এরাও তো সে মুভমেন্টে ছিল, ছাত্র জনতা, নারী, শিশু, কে না ছিল, তাদের একটা অংশই তো এই ছেলেরা। তারা দেখেনি যে এত মানুষের কাছে কোনো শক্তি, সমস্ত আমরা আমাদের ছাত্র জীবনে আমরা স্লোগান দিতাম, হ্যাঁ, যে আমাদের রক্ত পরাভব মানে না, আমাদের রক্ত, এটা আমার ছাত্র জীবন আমারই স্লোগান ছিল, এই রক্ত পরাভব মানে না। ডক্টর আসাদুজ্জামান, আপনি যখন বলছেন যে জয়ী হবার মানসিকতা মানুষকে এগিয়ে রাখে, আপনাদের এই কেন্দ্রের বার্তা তৃণমূলে কতটা পৌঁছাচ্ছে? একটা অভিযোগ আমরা রাজনৈতিক অঙ্গনে শুনছি যে বিএনপির এখন তৃণমূল সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। আমি এই প্রশ্নটির উত্তর দিব, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, কেন্দ্রের বার্তা তৃণমূলের কাছে কতটা পৌঁছাচ্ছে? কেন তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে বিএনপি হিমশিম খাচ্ছে? আমি যেটি পরিসংখ্যান আপনার সামনে তুলে ধরি, শৃঙ্খলা ভঙ্গে নোটিশ দেওয়া হয়েছে ৯,০০০-এর বেশি নেতাকর্মীকে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৩,২০০-র অধিক, রয়েছে অন্তর্কোন্দলের অভিযোগ। কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা খুব অস্বাভাবিক কিছু না। আপনি যেটা বললেন, আপনার কাছে ডু হ্যাভ এনি স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট জামাত ইসলামী? নাই। আমি আজকেই তো দেখলাম, আজকে আমি অনলাইনে দেখলাম, বড় পত্রিকার অনলাইনে দেখলাম যে জামাত ইসলামের কর্মীরা থানায় চড়াও হয়েছে, ওখানে পুলিশের উপর চাপ সৃষ্টি করেছে তাদের কোনো লোককে ছাড়িয়ে নেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। বাট এই নিউজগুলোকে আপনি পরিসংখ্যান বা হিসাবের মধ্যে আনছেন না। একইভাবে যদি আপনি যদি বা এনসিপির ব্যাপারও দেখেন, ওদের অতি সম্প্রতি একটা ঘটনা, ওদের একজন সমন্বয়ক তো থানায় যে, সমন্বয়ক তো না এখন বোধ হয়, কি বলে ওদের, কি সদস্য সচিব টচিব কি যুগ্ম মুগ্ম আছেন, ওদের অনেকগুলো পদ আছে ওদের মতো করে, তারা থানায় যে আসামি মুসলিকাদের ছাড়িয়ে নিয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি। এখন বিএনপি বড় দল, ন্যাচারালি এই যে মানে বিএনপির বিরুদ্ধে একটা মানে প্রচারণা আছে। আপনি যে পরিসংখ্যানটার কথা বলেন, এই পরিসংখ্যানটা সঠিক না। এই পরিসংখ্যানকে আমরা আপনাকে দিয়েছি, দেই নাই। আমরা কাকে এগুলো দিস আর অল বোগাস থিংস। পত্রপত্রে বোগাসটা এই কারণে বলছি যে হাউ মেনি লেটার্স, সেটা ওয়ার্নিং হোক অথবা শোকজ হোক, কতগুলো লেটার আমরা ইস্যু করেছি ফ্রম সেন্ট্রাল অফিস, তাই না, বা ডিস্ট্রিক্ট অফিসেস, শুধু তো একটা সেন্ট্রাল থেকে দেয় না, জেলা যার রেসপেক্টিভ ইউনিট থেকে দেওয়া হয়। এটার কি আসলে বিএনপি থেকে পরিসংখ্যানটা আছে? মানে আমি তো একজন মানে পার্টির একটা সেকেন্ড টায়ারের একজন কর্মকর্তা। সেকেন্ড টায়ার মিনস পার্টির ফার্স্ট টায়ার যদি আমরা ধরি, নীতি নির্ধারণ দিয়ে স্থায়ী কমিটি, তার পরের টায়ারটাই তো ভাইস চেয়ারম্যানরা। আমার নিজেরই জানা নাই এ ধরনের কোনো পরিসংখ্যান যেটা বললেন, এগুলো ঠিক না। তবে এটা ঠিক যে আমরা অনেকগুলো শাস্তির ব্যবস্থা নিয়েছি, এবং সেটা প্রায়, যেটা আমাদের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি তিনি বলেছেন, সুতরাং তার পরিসংখ্যানটা আমি গ্রহণ করব। অ্যারাউন্ড 4,000+ ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা পার্টি, তারা তো ক্ষমতায় না, আমি কি করতে পারি? আমি তো আমার পার্টির যারা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাদের বিরুদ্ধে আমি শুধুই মাত্র, কারণ তারা আমার সংগঠনের পরিচয় যখন থাকে তখন তার বিরুদ্ধে আমি সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি। আমি তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার তো কোনো রাইট আমার নাই। আই এম নট এম্পাওয়ার্ড, আই এম নট অথরাইজড, আই ক্যান ডু ইট। আজকে যদি আমি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সরকারে থাকতাম, দল থাকতাম, তাহলে আপনি আমাকে বলতে পারতেন যে ইউ আর গভর্নিং দ্য কান্ট্রি, আপনি কেন পারছেন না, আপনি হোম মিনিস্টার, আপনি কেন সামাল দিতে পারছেন না, কথার কথা। তো এগুলো হচ্ছে ভিন্ন জিনিস। তো সুতরাং এই ঢালাও কথা, বাংলাদেশে 65,000-এর উপর গ্রাম আছে,
65,000 গ্রামের মধ্যে বিএনপি বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মী অঙ্গ সংকট তো সব গ্রামের মধ্যেই আছে নাকি? নাই, আছে। তো সেখানে যদি আপনি দেখেন একটি গ্রামে শত শত মানুষ বসবাস করে, সেখানে যদি একটি মানুষও যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে 65,000 অভিযোগ থাকে। কথার কথা খেয়াল করেন, আপনার ইউনিয়ন আছে প্রায় 5,000-এর মতো ইউনিয়ন আছে। ইউনিয়ন অনেকগুলো গ্রাম নিয়ে, অনেকগুলো ওয়ার্ড নিয়ে তারপরে আপনার একটা ইউনিয়ন হয়, তাই না? তো সেখানে আপনি গড়ে একটা ইউনিয়নে একজন দুজনের বিরুদ্ধে অভিযোগ থাকছে। তো এটার একটা কারণ আছে। কারণটা হলো যে আপনি বলছেন তৃণমূলে বার্তা পৌঁছছে কি না, অনেকে মনে করে যে আমার খবরটা ঢাকা পর্যন্ত যাবে কিভাবে বা যাচ্ছে কি না, এরকম অনেকের ধরনের একটা মানে ভ্রান্তি আছে। বাট পার্টি কিন্তু এটা মনিটর করছে, মানে খুব স্ট্রংলি পার্টি মনিটর করছে যার বিরুদ্ধে অভিযোগ আসছে। যেমন আমি যদি ছোট একটা ঘটনা যদি বলি, মানে ভেরি মানে স্যাড, আই মাস্ট সে ইট ইজ ভেরি স্যাড। এই স্টেপটা বিএনপির মোটেই ঠিক হয়নি। আমি বলছি আপনাকে, কি ঢাকার যে ঘটনাটা, লালচাঁদ ওরফে সোহাগের মিটফোর্ড হত্যাকাণ্ড, যে মিটফোর্ডের গেটে ওখানে একটা হত্যাকাণ্ড ঘটলো, ছেলেটি বিএনপির সাথে যুক্ত। এটা ছবি আছে বিএনপির যুব দলের একটা কর্মী সভা আলোচনা সবাই ওয়াজ সিন, যে তার নেতাদের সাথে সে কথা বলছে পেছনে দাঁড়িয়েই, মানে স্টেজের যে বড় নেতারা কথা বলছে তখন সে বড় নেতাদের সাথে কথা বলছে। তো সেখানে তো অন্য দলের লোকরা তো আর এখানে আসবে না, তো সে ভেরি মাচ ইনভলভ উইথ যুব দল। আচ্ছা, তো যাদের হাতে সে হত্যাকাণ্ডের শিকার হলো, ভেরি ইন্টারেস্টিং দেখেন, হত্যাকাণ্ডের সে যে ভিকটিম হলো, সে যাদের সেখানে মানে প্রাইম ভিকটিম, প্রাইম আপনার অ্যাকিউজড হচ্ছে আপনার মানে মহিন অথবা মাহিন বলে একটা, মানে ওরফে মহিন, ওরফে মাহিন ইত্যাদি। এই যে ছেলেটি মানে কয়েকদিন পরে সে আইডেন্টিফাইড হলো, এই ছেলেটি ওয়ান্স আপনার ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রাব্বানির অ্যাসোসিয়েট ছিল। সোশ্যাল মিডিয়াতে এখন সে গোলাম রাব্বানির সাথে তার ছবি বেরোচ্ছে। এই ছেলে আপনার এই যে 36 জুলাইয়ের সময় ওই আওয়ামী লীগের পান্ডাদের সাথে সেখানে সে হই হই রই রই করছে। তাহলে বিএনপি কাদের বহিষ্কার করলো? আসছি, আমি সেই কথাটাই বলছি। তারপরে হি ওয়াজ সিন উইথ নাহিদ ইসলাম অফ এনসিপি। ওই ছেলের ছবি সোশ্যাল মিডিয়াতে গেছে। thepeopleBD.com নামে একটা অনলাইন, আমি গত পরশুদিন দেখলাম, একটা নিউজে দেখলাম, সেখানে দ্যাট বয় ওয়াজ সিন উইথ আপনার হাসনাত। ওই ছেলের ছবি দেখলাম, হাসনাত আবদুল্লাহ, নাহিদের সাথে তার ছবি, সার্জিসের সাথে তার ছবি, গোলাম রাব্বানির সাথে ছবি। অর্থাৎ পতিত স্বৈরাচারের ছিল ইনিশিয়ালি, পরবর্তীতে ঘটনার মানে পট পরিবর্তনের পরে এনসিপির সাথে সে এক ধরনের সখ্যতা যোগাযোগ সে রক্ষা করেছে, অথবা ওখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে, হোয়াট এভার। এখন এই ছেলে যেহেতু এনসিপির নেতাদের সাথে ফটো মটো আছে, অতএব সেখানে ভাঙ্গারি ব্যবসার আধিপত্য ইত্যাদি ইত্যাদি ওখানে সে মানে যুক্ত হয়ে গেছে। আমার বক্তব্যটা অন্যদের, যে কথাটা আপনি তুলেছিলেন, সেটা হলো যে লোক মারা গেল বিএনপির, যে অ্যাকিউজড সে বিএনপি কেউ না, কিন্তু বিএনপি না বুঝে শুধু পত্রিকা 9 তারিখের ঘটনা 11 তারিখে কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু প্রচারণা, কিছু পত্রপত্রে নিউজ আসলো, দুই তিনজনের নাম আসলো, বিএনপি বিষয়টা তদন্ত না করে ফটাফট চটাপট কি করলো, বহিষ্কার করে দিল। মানে ভাবটা হলো যে মানে কাঁধ থেকে ময়লা ফেলে দিল। এখন এই কাঁধে তার ময়লা ছিল কি না, এই ময়লাটা তার কাঁধে ছিল কিনা, সেটা মানে এই ঘটনার মধ্যে দিয়ে অপরাধের দায় স্বীকার করে নিল কি বিএনপি? দায় স্বীকার করলো কোথায়? মানে আমি যেটা দায় তো স্বীকার করেনি, প্রত্যেকে নিউজ আসছে, আপনি নিউজ প্রচার করলেন এই ঘটনায় মানে মিস্টার এক্স জড়িত। এখন পার্টির উনি ধরেন দপ্তরের দায়িত্বে যার কর্মকর্তা, উনি চিন্তা খাই আমার তো দলের বদনাম হবে এই লোকের কারণে, ঠিক আছে তাড়াতাড়ি মানে আমি এটা সরাই দিই। তো এই ঘটনা একটা শিক্ষা যেটা হলো রাজনৈতিক দল হিসেবে বিএনপির, সেটা হচ্ছে যে কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতেই আপনার মানে পরিপ্রেক্ষিতে আপনি কাউকে বহিষ্কার করাটা ইনিশিয়ালি ঠিক হবে না। কারণ আমরা তো মিটফোর্ডের ঘটনা দেখলাম, ওই ঘটনার ভিকটিম বিএনপির, ঘটনার অ্যাকিউজড অন্য দলের, আপনার দলের লোকের কোনো সংস্রবই নাই, মানে আপনার মানে যারা হামলা করেছে। ভিকটিমের মেয়ে স্টেটমেন্ট দিয়ে বলছে, ফুটেজ মানে কেউ নেই বলতে। এরপরে যখন কথাগুলো যখন আমরা বলা শুরু করলাম, পত্রিকায় যখন নিউজ আসলো, এটা রেফারেন্সে যখন আমরা টকশোতে কথা বলছি, আমি নিজে অনেকগুলো টকশোতে আমি thepeopleBD.com এর রেফারেন্স দিয়ে আমি মানে অনেকগুলো টিভি চ্যানেলে কথা বলেছি। এরপর থেকে যারা ইনিশিয়ালি বিএনপির উপর দায় চাপাচ্ছিল, তারা আস্তে করে মানে
ব্যাকফুটে চলে গেল, তখন আর তারা এই নিয়ে কোনো কথা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান কিন্তু রিপন। ড্যামেজ যেটা, প্রচারণার ড্যামেজ যেটা হওয়ার, সেটা কিন্তু বিএনপি ভিকটিম হয়ে গেল, এই প্রচারণার ভিকটিম বিএনপি হয়ে গেল, কিন্তু বিএনপি ড্যামেজটা কন্ট্রোল করতে পারেনি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসনাত আলী। আমরা কিন্তু মিটফোর্ড হত্যাকাণ্ড ঘিরে কিন্তু দেখেছি অভিযোগ পাল্টা অভিযোগ এবং প্রতিহিংসার রাজনীতি ফিরে এসেছিল। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা সুস্থ রাজনীতির চর্চার স্বপ্ন দেখতে পারি কি? দেখেন, আমি একটু, রিপন ভাই তো বলছেন তার দলের পক্ষ থেকে যেটা বলছেন, কিন্তু বাস্তব হলো যে বিএনপির কিছু বিষয় নিয়ে নিজেদের দলের ভেতরেও অস্বস্তি আছে এবং সাধারণ মানুষ, বিএনপির শক্তির জায়গাটা কোনটা? বিএনপির শক্তির জায়গা হলো সাধারণ মানুষ, সমর্থক, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা দেখেছে, মুক্তিযুদ্ধের সামনের সম্মুখ সমরে লড়াই দেখেছে, বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব দেখেছে, তারেক রহমানকে ভিক্টিমাইজ হতে দেখেছে, এটাই তাদের শক্তি। সেই শক্তিটা যদি অস্বস্তিতে থাকে তাহলে সেটা মানুষকে স্বস্তি দেয় না, দলকেও স্বস্তি দেয় না। এ ধরনের এক ধরনের অস্বস্তি বিএনপির মধ্যে আছে, অস্বীকার করার কোনো শক্তি একেবারেই নেই। বিএনপি কতটুকু পারলো কতটুকু পারলো না, তার চেয়ে বড় কথা হলো রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন কিন্তু হয়েছে। গত 18 বছর বিশ্বজিৎ হত্যা হয়েছে, অজস্র মানুষ হত্যা হয়েছে, পার্টি অফিসে হামলা হয়েছে, ওনারা মিথ্যা মামলায় জেলে গিয়েছেন, কখনো আওয়ামী লীগ স্বীকার করেনি যে আমাদের লোকেরা এই কাজটি করেছে। বিএনপিকে আমি সাধুবাদ জানাই, বা এনসিপিকেও সাধুবাদ জানাই, যে যখন এনসিপির একজন, বগুড়ার একজনকে 400 কোটি টাকার অপরাধ আসছে, তাকে বহিষ্কার করেছে। বিএনপির মধ্যে যখন অভিযোগ আসে বহিষ্কার করে, ইভেন আরেকটি ভালো কাজ করছে, তারা নিজেরা স্বপ্নতে মামলা পর্যন্ত দিচ্ছে। আমি রিপন ভাইকে অনুরোধ করব, আরও যদি শক্ত কিছু করার থাকে, যদিও গঠনতান্ত্রিকভাবে বহিষ্কারের বেশি কিছু করার নাই, আমি বলবো বিএনপি মানুষ ধরে, পাবলিক পারসেপশন, বিএনপি ক্ষমতায় যাবে, রাষ্ট্রীয় ক্ষমতায়, কিন্তু কাদের ভোটে? জনগণের ভোটে। তো এই জনগণগুলো আপনাদের সম্পদ, এই সম্পদটা যেন নির্ভয়ে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, এবং বিএনপির কোনো নেতাকর্মীর কথায়, কাজে, আচরণে, কর্মকাণ্ডে অহম্বোধ, দাম্ভিকতা, শব্দ চয়নে তারা যেন কষ্ট না পায়, তারা যেন দুঃখ না পায়, তারা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার সাথে যে মিলাতে চায় বিএনপিকে, বর্তমান বিএনপিকে, সেটা হয়তো সম্ভব নয়, কিন্তু কাছাকাছি যেন যায়। এই কাজটি যদি বিএনপি খুব স্মার্টলি করতে পারে তাহলে সেটাই বোধহয় সবচেয়ে ভালো কথা। আর আপনি যেটা সৌহার্দ্যের কথা বলছেন, গতকালের পর থেকে গতকালের আগ পর্যন্ত যে বিশ্রী ভাষায় এই মিটফোর্ডের কেন্দ্রকে কেন্দ্র করে বিচার চাওয়া যেতেই পারে, বিএনপির সমালোচনা হতে পারে, তারেক রহমানের সমালোচনা হতে পারে, অনেকের সমালোচনা হতে পারে, কিন্তু যে ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে যে শব্দ প্রয়োগ করা হয়েছে সমালোচনার নামে, তা শুধু জঘন্যই নয়, বরং 24-এর চেতনার সম্পূর্ণ পরিপন্থী। যারা করেছে তাদেরকে অনুরোধ করব যে অনৈক্য হলে কি হয় তার সবচেয়ে বড় দৃষ্টান্ত গোপালগঞ্জ। আমি অনুরোধ করব রাজনৈতিক দলকে যে আসুন 24-এর চেতনা বুকে ধারণ করে, যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে পরাক্রমশালী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে, দেশ থেকে পালিয়ে যেতে আপনারা বাধ্য করলেন সমস্ত শ্রেণী পেশার মানুষ। আপনাদের মধ্যে মানুষ বিভাজন দেখতে চায় না, আপনাদের মধ্যে মানুষ অনৈক্য দেখতে চায় না, বরং এমনও দল আছে আপনারা দীর্ঘদিন একসাথে লড়াই করেছেন, সরকার গঠন করেছেন, মন্ত্রিত্ব পেয়েছেন, গাড়িতে ফ্ল্যাগ উড়িয়েছেন, দলের নেতার সাথে বসেছেন, আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, পল্টনের ময়দানে একই মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন। এমন কি হলো যখন এই ধরনের একটি 18 বছরের এই স্বৈর শাসকের দেশে অনেক মানুষ নাই হয়ে গেছে, জনগণ প্রত্যাশা করে না। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসনাত আলী, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।